ওয়াটারে কেন অক্সিজেন ডিজলভ হয়? তুই কোথা থেকে দেখেছিস এটা ওয়াটারে যে অক্সিজেন ডিজলভ হয়? তুই কি করে জানলি ওয়াটারে অক্সিজেন ডিজলভ হয়? এক্স্যাক্টলি ভাই, ওয়াটারে যারা বেঁচে আছে, মাছগুলো তো বেঁচে থাকে ওয়াটারে, হয়তো অক্সিজেন লাগবে। গাছ আছে ভাই জলের নিচে, সেই গাছগুলো বেঁচে থাকে, ওদের অক্সিজেন, অক্সিজেন গাছের ওয়াটার লাগে না, গাছের তো আর অক্সিজেন লাগে না। আমার ভাই জলের মধ্যে CO2 ডিজলভ হবে। অ্যাকোয়াটিক স্পিসিস তো আছে, মাছ তো বেঁচে আছে ভাই। তাহলে ভাই কোথা থেকে আসছে? ওয়াটার আমার ডিজলভ হয় জলের মধ্যে। তাহলে এই গ্যাসটা তুই ভালো করে দেখ এবার, গ্যাস আমার ভাই সারফেসের উপর প্রেশার দেবে লিকুইডে, সিম্পলি। তাহলে ভাই এই উপরে থাকা যে গ্যাসটা, এর প্রেশার যত বেশি হবে তত আমার কী হবে, তুই সিম্পলি ভাব, এই ওটুর মলিকিউলগুলো টুক করে জলের মধ্যে ঢুকে পড়লো। এই হচ্ছে সিম্পল কনসেপ্ট, বুঝতে পেরেছিস? ওটুর মলিকিউলগুলো আমার জলের মধ্যে ঢুকে যাবে। তার মানে এটাই হচ্ছে তোর হেনরিজ ল, আছে হচ্ছে ক্লাস 12-এ। এই সারফেসের উপরে আমার ভাই গ্যাসের প্রেশার যত বেশি হবে তত আমার গ্যাসের ওয়াটারের মধ্যে সলিবিলিটি তত বেশি হবে। ভাই অক্সিজেন যদি আমার জলের মধ্যে ঢুকে যায় তাহলে হচ্ছে সলিবিলিটি বাড়লো, বুঝতে পেরেছিস? এই হচ্ছে আমার হেনরিজ ল, সোজা কথা। এইবারে ধর আমি কি করছি, ধর আমি করলাম হচ্ছে আমার ওয়াটারের মধ্যে ধর আমার অক্সিজেন ডিজলভ আছে। এখন আমি কিছুক্ষণ আগে তোকে বলছিলাম ওয়াটারের মধ্যে আমি ধর নুন দিচ্ছিলাম, আমার ডিজলভ হচ্ছিল। একটা লেভেলের পরে গিয়ে দেখলাম আর ডিজলভ হচ্ছে না, তখন আমি কি করলাম, টেম্পারেচার বাড়িয়ে দিলাম। গ্যাসের জন্য কি তাই হবে? সলিড যদি আমার থাকতো তাহলে আমার কি হতো ভাই, টেম্পারেচার বাড়ালে ফার্দার ডিজলভ হয়ে যায়। গ্যাস থাকলে কি হবে চল দেখ। ধর ভাই আমার এর মধ্যে আছে হচ্ছে গ্যাস, O2 গ্যাস আছে। এখন আমি ধর ভাই টেম্পারেচার বাড়ালাম নিচ থেকে, টেম্পারেচার বাড়ালে কি হবে, ফার্দার কি O2 আর উপর থেকে নিচে আসবে? না ভাই আসবে না, উল্টো হয়ে যাবে। কেন? টেম্পারেচার বাড়ালে ভাই গ্যাস উঠে পালিয়ে যাবে উল্টে। টেম্পারেচার যদি আমি বাড়িয়ে দিই এখানে, তাহলে আমার কী হবে বলতো, এই যেগুলো গ্যাস যতটা ছিল আরও কমে যাবে, গ্যাস আমার উল্টে বেরিয়ে চলে যাবে। তাহলে টেম্পারেচার বাড়ালে আমার কী হয়, গ্যাসের সলিবিলিটি লিকুইডের মধ্যে আমার কমে যাবে, বুঝলি? টেম্পারেচার বাড়ালে আমার গ্যাসের সলিবিলিটি লিকুইডে কমবে, আর টেম্পারেচার বাড়ালে আমার সলিডের সলিবিলিটি লিকুইডের মধ্যে বাড়বে, বাট একটা ফার্দার টেম্পারেচার অবধি বাড়বে। তাহলে এই হচ্ছে দুখানা কনসেপ্ট। লেখ, 1 নাম্বার লেখ, উইথ ইনক্রিজিং টেম্পারেচার। না লিখলেও চলবে, বইয়ের মধ্যে পেজ নাম্বারটা দিয়ে দে। বইয়ের মধ্যে পেজ নাম্বার কত আমি জানি না, ওই যেটা 3 নাম্বার মার্ক করি না এই মুহূর্তে টেম্পারেচার বলে, সেটা মার্ক, সেটা দিয়ে দে। দেখ লেখা আছে, দ্য সলিবিলিটি অফ আ গ্যাস ইন লিকুইড অলওয়েজ ডিক্রিজেস উইথ রাইজ ইন টেম্পারেচার। কিচ্ছু লিখতে বলিনি। সি, পয়েন্ট নাম্বার সিতে চলে যা। দ্য সলিবিলিটি অফ আ গ্যাস ইন এ লিকুইড অলওয়েজ ডিক্রিজেস উইথ রাইজ ইন টেম্পারেচার, বাট দ্য সলিবিলিটি অফ মোস্ট সলিডস ইন ওয়াটার ইউজুয়ালি ইনক্রিজেস উইথ রাইজ ইন টেম্পারেচার। বল কি বলছিস? চল এই হচ্ছে আমার গেল কি, তাহলে সলিবিলিটির গল্প গ্যাসে, আর হচ্ছে সলিবিলিটির গল্প সলিডের। O2 ভাই আমার কোভ্যালেন্ট বন্ড। এটা কি পোলার মলিকিউল? বল কোনটা? স্টিয়ারিং মানে ভাই তুই ধর জলের মধ্যে নুন দিলি, তোর ডিজলভ হচ্ছে না, তুই কি করবি বলতো? বাড়িতে কি করিস বল? জলের মধ্যে ধর নুন দিলি, চামচ দিয়ে গলিস, তাই না? চল তারপরে পয়েন্ট নাম্বার 1 দেখ, একটা টেবিল আছে, টেম্পারেচার, সলিবিলিটি অফ KNO3 ইন গ্রাম, সলিবিলিটি অফ NaNO3 ইন গ্রাম বলে। আচ্ছা, তারপরে পয়েন্ট নাম্বার 1 2 3। পয়েন্ট নাম্বার 1 কি পড়বি এখান থেকে? সাবস্টেন্স অফ সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ব্রোমাইড। এর মধ্যে তোর বললাম সিলেবাসে আছে একমাত্র পটাশিয়াম নাইট্রেটটা। ইনক্রিজ ইন দ্য সলিবিলিটি উইথ রাইজ ইন টেম্পারেচার। তারপর একটা ভাই 2 নাম্বার, সলিবিলিটি অফ সোডিয়াম ক্লোরাইড ইনক্রিজেস অনলি আ লিটিল। এগুলো স্টেটমেন্ট আর কি পড়বো ভাই, এগুলো উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। তারপর একটা CaSO4.2H2, ওটার কী হবে আমি পড়লাম। আচ্ছা, তারপর কি তোদের ফিগার 3.8 স্কুলে পড়িয়েছে? ফিগার 3.8, ফিগার 3.8 ফিগার 3.8 ভাই এখনকার কম মনে হয় বোঝা। তুই কী পড়বি? জাস্ট ফিগার 3.8 যদি পড়ায়ও ফিগার 3.8, ওটা কী আছে একদম সিম্পলি, তুই একদম সিম্পলভাবে ব্যাপারটাকে নিবি। তার কারণ এটা বেশি কঠিন এখন করা পসিবল নয় জিনিসটা। তোর কী হচ্ছে ভাই, আমি হিট করছি, সলিবিলিটি একটা লেভেল অবধি বাড়লো, তারপর আমার আবার কমবে Na2SO4। এইটা একদম তোকে পরীক্ষায় দেবে না। আচ্ছা, যেটা দেবে হচ্ছে এখান থেকে দেবে অঙ্ক, সিম্পল চলে যাই হচ্ছে অঙ্কে চলে যাবো। চল নিউমেরিক্যালস। আচ্ছা, সলিবিলিটি ডেফিনেশন কি ভাই? 100 গ্রামের মধ্যে
কত গ্রাম সলিউট আমার ডিজলভ হবে, সেটাই হচ্ছে আমার সলিবিলিটি ডেফিনেশন, তাই তো? 100 গ্রামের মধ্যে আমার কত গ্রাম সলিউট ডিজলভ হবে স্যাচুরেটেড সলিউশন বানাতে গেলে। আচ্ছা ধর তোর কাছে ভাই একটা সলিউশন আছে, সলিউশনটার মাস ধর 250 গ্রাম, ঠিক আছে? 250 গ্রামের মধ্যে ধর আমি একটা সলিউশন বানিয়েছি, আর মাস হচ্ছে কত, 250 গ্রাম, বুঝতে পারছিস? আচ্ছা সলভেন্টার মাস হচ্ছে ধর 250 গ্রাম, সলভেন্টার মাস হচ্ছে আমার 250 গ্রাম। আমি তোকে বলে দিলাম যে ভাই 250 গ্রাম সলভেন্টের মধ্যে 50 গ্রাম সলিউট আমার ধর ডিজলভ আছে, একটা স্যাচুরেটেড সলিউশন বানানো আছে। 250 গ্রাম সলভেন্টের মধ্যে 50 গ্রাম সলিউট ডিজলভ করে একটা আমার স্যাচুরেটেড সলিউশন বানানো আছে, বুঝতে পেরেছিস? তাহলে ভাই ওই যে সলিউটটা আমি দিয়েছি, ওই সলিউটটার সলিবিলিটি কত? কি বললাম, 250 গ্রাম সলভেন্টের মধ্যে 50 গ্রাম আছে, তোকে সিম্পলি ক্যালকুলেট করতে হবে 100 গ্রামের মধ্যে কত আছে। এই তো আমার ভাই সলিবিলিটি ডেফিনেশন, ঠিক আছে? তার মানে আমার এজ ই ফর্মুলাটা কি হচ্ছে বলতে, এটাই হলো 250-তে আছে হচ্ছে আমার 50 গ্রাম, 250 গ্রাম সলভেন্টে আছে হচ্ছে আমার কি ভাই 50 গ্রাম সলিউট। তাহলে তুই কী বার করছিস, 100 গ্রাম সলভেন্টে কত গ্রাম আছে, এটা কি হবে ইউনিটারি মেথড বেসিক্যালি। দেখ মাস অফ সলভেন্ট, তাই না? মাস অফ সলিউট 50 বাই আমার চলে যাচ্ছে কি 250, তাহলে মাস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন্টু 100, এই তো ভাই আমার ফর্মুলা হলো। এই ফর্মুলাই তোর বইয়ের মধ্যে সুন্দর করে ডিরাইভ করেছে আলাদা করে, তাহলে এই হচ্ছে আমার বেসিক ফর্মুলা। চল তাহলে সলিবিলিটি কী হবে, কিসের ফর্মুলা, সলিবিলিটির হচ্ছে ফর্মুলা। চল তাহলে বইয়ের মধ্যে মার্ক কর ফর্মুলা অফ সলিবিলিটি। সলিবিলিটি ইকুয়ালস টু দেখ দেওয়া আছে মাস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন্টু 100, মাস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন্টু 100, দেখতে পাচ্ছিস ফর্মুলা? আচ্ছা এইবারে মাস অফ সলিউট মাস অফ সলভেন্ট কীভাবে বার করবো, আমি তো সিম্পলিফাই এরকম আর সলিউশন তো আমাকে বানাতে হবে, তার জন্য এইবারে দেখ ওই ডিফারেন্ট প্যারামিটার দিয়েছে, সেই প্যারামিটারগুলো একটু দেখি। 2 নাম্বার পয়েন্টটা দেখ, তার ঠিক উপরে লেখা আছে 2 নাম্বার পয়েন্ট। কী করছি ভাই, আমি একটা ফার্স্টে কন্টেনার নিলাম, কন্টেনারটা কি একটা ভাই ডিশ নিয়েছি, যেটার মাস হচ্ছে আমার এম, ক্লিন ডিশ, যার মধ্যে উল্টোপাল্টা কিছু নেই, মানে কোনো ইম্পিউরিটি লাগানো নেই, ধুলোবালি নেই, একদম ক্লিন ডিশ আছে, ঠিক আছে? এর মধ্যে আমি কী দিলাম ভাই, একটা স্যাচুরেটেড সলিউশন দিয়েছি, স্যাচুরেটেড সলিউশন দিলাম, তার মানে ভাই সলিউশনের মধ্যে তো সলভেন্ট আর সলিউটের ওয়েটটা অলরেডি লুকিয়ে আছে, তার মানে M1 মানে কিন্তু আমার ভাই সলভেন্টের ওয়েট প্লাস সলিউটের ওয়েট, সেটাই নিয়ে আমার ভাই স্যাচুরেটেড সলিউশনের ওয়েট। আচ্ছা এইবারে আমি কি করছি ভাই, হিট দ্য সলিউশন টু ড্রাইনেস অ্যান্ড ওয়ে এগেইন। আমি কি করলাম ভাই, যে সলিউশনটা আমি নিয়েছিলাম ওই ডিশের মধ্যে, সেটাকে নিয়ে আমি কী করছি ভাই, হিট করলাম, বোঝা গেল? হিট করলে আমার কী হবে, আমি যদি একটা সলিউশনকে হিট করি তাহলে আমার কী হবে? আচ্ছা সলভেন্ট উড়লে কেন চলে যাবে, আমি যদি ভাই বয়লিং পয়েন্টে নিয়ে হিট করি তাহলে আমার যেতে পারে সলভেন্ট উড়ে। আচ্ছা এইবার ধর আমি কি করছি ভাই, হিট দ্য সলিউশন, এগুলো বলা উচিত নাও হিট দ্য সলিউশন টু বয়লিং পয়েন্ট, তারপর আমার ড্রাইনেসটা আস্তে আস্তে হবে। নাও হিট দ্য সলিউশন টু ড্রাইনেস টিল বয়লিং পয়েন্ট ইজ রিচড, বয়লিং পয়েন্ট না রিচ করলে আমি কীভাবে ভাই সলভেন্ট ওড়াবো? তোদের স্কুলে সব ফর্মুলা টর্মুলা করিয়েছে, M2M M1M এসব করিয়েছে, আর বাকি সেন্ট স্টিভেন্স মাস অফ সলিউট, এই ফর্মুলাটা কি, নাও হিট দ্য সলিউশন টু ড্রাইনেস অ্যান্ড ওয়ে এগেইন। সে তো হবেই, আমি ওটাই বলছি, নাও হিট দ্য সলিউশন আপ টু বয়লিং পয়েন্ট বলতে হতো।
আচ্ছা ঠিক আছে চল, পয়েন্ট নাম্বার 4 কি বলেছে, নাও হিট দ্য সলিউশন টু ড্রাইনেস অ্যান্ড ওয়ে এগেইন। এটা অ্যাকচুয়ালি স্টেটমেন্টটা হওয়া উচিত, নাও হিট দ্য সলিউশন টু বয়েলিং পয়েন্ট, তারপরে আমার আস্তে আস্তে উঠবে, স্বাভাবিক হয়। কারণ নাহলে তুই বাড়িতে গিয়ে করে দেখবি ভাই, 1 গ্লাস জল নিবি, নুন দিয়ে ডিজলভ করবি, নিচে একটা মোমবাতি জ্বালিয়ে রাখবি, দেখবি কবে জল ওঠে দেখবি। তোকে ভাই ওটাকে হিট করতে হবে, মানে স্ট্রং হিট, স্ট্রং হিট না হলে কোনোদিনই উঠবে না। তুই নর্মালি নিচে লাইটার একটা জ্বালিয়ে রাখবি, লাইটার দেওয়া মানে তো হিট করা, একটা লাইটার জ্বালিয়ে রেখে দিবি, দেখবি কবে ভাই জল উঠলো। চেষ্টা করিস বাড়ি গিয়ে। নাও হিট দ্য সলিউশন আপ টু বয়েলিং পয়েন্ট লিখতে হতো, যাই হোক চল, যাই হোক যা লিখেছে তার বেশি যাই। আচ্ছা ভাই, তাহলে আমি ড্রাই করলাম, ড্রাই করার পরে আমার ভাই ওয়ে আমি কত পাচ্ছি, M2। তার মানে আমার ভাই একটা ডিশ ছিল, ডিশটার মাস হচ্ছে আমার M। এর মধ্যে আমি একটা সলিউশন দিয়েছি, সলিউশনটার আমার কত ছিল মাস, সলিউশনটা দেওয়ার পর আমি মাস দেখলাম কত ভাই, M1, টোটালটার মাস দেখলাম M1। খুব ভালো কথা। ড্রাই করেছি ভাই, কে পালিয়ে গেছে, পালিয়ে গেছে হচ্ছে সলভেন্ট, পড়ে আছে হচ্ছে আমার শুধুমাত্র সলিড পার্টিকেলগুলো। এটার মাস আমি কত দিচ্ছি, M2। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝছি। তাহলে ভাই দেখ সিনারিওটা কীরকম, আগে আমার শুধুমাত্র ডিশটার ওয়েট সাপোজ 10 গ্রাম, শুধুমাত্র ডিশটার ওয়েট সাপোজ 10 গ্রাম, এইটার মাস কত সাপোজ 40 গ্রাম, তাহলে এই আমার সলিউটটার মাস কত হবে, 40 - 10, তার মানে কত, M2 - M হচ্ছে আমার কার মাস, M2 - M হচ্ছে আমার মাস অফ সলিউট। বুঝেছিস? এমন কী হয়েছে পরে আসছি আমি, একটা একটা করে ধরে ধরে যাই। তাহলে M2 - M আমার কী হয়েছে ভাই, সলিউটটার মাস। বুঝেছিস? তাহলে 6 নম্বর পয়েন্ট যেটা মাস অফ সলিউট লিখেছে, কোথা থেকে এসছে আমি বুঝতে পেরেছি। 4 নম্বর পয়েন্ট কী হয়েছে আমি বুঝতে পেরেছি, ড্রাই করলাম। 3 নম্বর পয়েন্ট আমি বুঝেছি, 2 নম্বর পয়েন্ট আমি বুঝেছি। এত অব্দি ক্লিয়ার সবার? আচ্ছা এইবারে দেখ, তাহলে ভাই আমার কে পালিয়ে গেছে, পালিয়ে গেছে হচ্ছে আমার সলভেন্ট, আমার পালিয়ে চলে গেছে, তাই তো, সলভেন্ট পালিয়ে চলে গেছে, সলভেন্ট আমার পালিয়ে গেছে ভাই। সলভেন্টের মধ্যে কী ছিল, সলভেন্টটা পালিয়ে চলে গেছে, ড্রাইনেস মানে হচ্ছে আমার সলভেন্ট যদি চলে যায়, তাহলে ভাই M ছিল হচ্ছে আমার শুধুমাত্র কার মাস, ডিশের মাস। M1 ছিল আমার কার মাস, ডিশ প্লাস স্যাচুরেটেড সলিউশনের মাস। বুঝতে পারছিস? ডিশ প্লাস স্যাচুরেটেড সলিউশনের মাস ছিল হচ্ছে আমার M1। তাহলে M1 - M এর মাস কী হবে, শুধুমাত্র স্যাচুরেটেড সলিউশনের মাস। বুঝলি? M হচ্ছে আমার কার মাস, ডিশের মাস। M1 আমার কার মাস, ডিশ প্লাস স্যাচুরেটেড সলিউশন। তাহলে ভাই M1 - M কার হবে, শুধুমাত্র স্যাচুরেটেড সলিউশন। বোঝা গেছে কি ভাই? তাহলে আমার M1 কি হয়েছে, M1 হচ্ছে ভাই সলিউশন প্লাস ডিশ, M1 হচ্ছে আমার সলিউশন প্লাস ডিশ। ডিশ হচ্ছে আমার কি ভাই, ডিশটা হচ্ছে আমার M, তাহলে সলিউশনটা আমার কি হবে, M1 - M। পয়েন্ট নাম্বার 5 আমার জাস্টিফাইড, 5 হচ্ছে আমার কি, মাস অফ স্যাচুরেটেড সলিউশন কি হলো, M1 - M। বুঝেছিস? বুঝতে পারছিস নাকি? আচ্ছা তাহলে ভাই আমি মাস অফ স্যাচুরেটেড সলিউশন পেয়ে গেছি M1 - M, মাস অফ সলিউট পেয়ে গেলাম M2 - M। তাহলে আমার কী বাকি আছে, মাস অফ সলভেন্ট বার করা, কারণ আমার এই ফর্মুলাতে মাস অফ সলিউট লাগবে, মাস অফ সলভেন্ট লাগবে। মাস অফ সলিউট তো আমি পেয়ে গেছি ভাই, কত পেলাম, এইমাত্র পেলাম M2 - M। মাস অফ সলভেন্ট আমি পেলাম মাস অফ সলিউট পেয়েছি M2 - M। মাস অফ সলভেন্টটা লাগবে, মাস অফ সলভেন্ট কীভাবে বার করবো, দেখ আমি ওই স্যাচুরেটেড সলিউশনের মাস এইমাত্র বার করেছি M1 - M। বুঝছিস নাকি? বোঝা যাচ্ছে? M1 - M হচ্ছে আমার, না বুঝে ঘাড় নাড়লে আমার কিছু করার নেই। তাহলে M1 - M হচ্ছে আমার কি ভাই, স্যাচুরেটেড সলিউশনের মাস। সলিউটের মাস কত আমার, M2 - M। তাহলে সলিউশনের মাস হচ্ছে আমার ভাই, সলিউটের মাস প্লাস সলভেন্টের মাস। সলিউশনের মাস কত, M1 - M। সলিউটের মাস কত, M2 - M। দেয়ার প্লাস সলভেন্ট থাকবে, তাহলে সলভেন্টের মাস কত হবে, M1 - M2। সলভেন্টের মাস কত হবে, M1 - M2। তোর পরের পয়েন্ট জাস্টিফাইড, দেখ কত, M1 - M2। ঠিক আছে? 7, পয়েন্ট নাম্বার 7 আমার জাস্টিফাইড, মাস অফ সলভেন্ট ইকুয়ালস টু কত হলো, M1 - M2। হ্যাঁ হুম 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 তাই তো করেছি আমি, আলটিমেটলি তাই করেছি। হয়েছে এটা?
তাহলে সলভেন্টের মান কি হলো m1 মাইনাস m2। এবারে তুই এই ফর্মুলায় বসাবি, তোর বইয়ের মধ্যে ভাই m1 মাইনাস m মাইনাস m2 মাইনাস m লিখেছে, মাইনাস এমকে আমি কেন লিখবো, মাইনাস এম প্লাস এম তো আমার কেটে যাবে, তাহলে আমার নিচে কী হলো ভাই m1 মাইনাস m2। তাহলে এই হচ্ছে তোর ফর্মুলা ইন্টু 100। তাহলে তুই সলিবিলিটি বলে খাতার মধ্যে এই ফর্মুলাটা লিখবি, সলিবিলিটি ইকুয়ালস টু m2 মাইনাস m বাই m1 মাইনাস m2 100। কোনটা কি তোকে এবার মুখস্থ করতে হবে, সলিবিলিটি ইকুয়ালস টু m2 মাইনাস m বাই m1 মাইনাস m2 ইন্টু 100। কোনটা কি লিখে রাখ, m2 ইকুয়ালস টু mass of dry solute plus dish, m2 equals to mass of dry solute plus dish, m equals to mass of the dish or container, একই ব্যাপার। mass of solute plus dish, m লিখেছিস mass of the dish, আর m1 লেখ, কি লিখবি ভাই mass of saturated solution plus dish, mass of saturated solution plus dish। সেন্ট স্টিভেন্সের পরীক্ষা কবে থেকে স্টার্ট হচ্ছে, 29 সেপ্টেম্বর, তাই তো? ঠিক আছে, চল ফার্স্ট নিউমেরিক্যাল ভাই একদম সোজা আছে। ফার্স্ট নিউমেরিক্যালস কি বলেছে, অ্যান্সার আমি আগে দেখছি না। 12 গ্রাম অফ আ স্যাচুরেটেড সলিউশন অফ পটাশিয়াম ক্লোরাইড at 20 degree centigrade when evaporated to dryness leaves a solid residue of 3 গ্রাম। তার মানে ভাই সলিউটের মাস আমার কত হলো, সলিউটের মাস হচ্ছে আমার 3 গ্রাম, তাই না? হ্যাঁ ভাই 3 গ্রাম, বুঝতে পারছি। লিভস এ সলিড রেসিডিউ অফ 3 গ্রাম। ক্যালকুলেট দ্য সলিবিলিটি অফ পটাশিয়াম ক্লোরাইড। ঠান্ডা মাথায় দেখবো অঙ্কটা, অ্যান্সার তুই আগেই দেখবি না। তুই যখন বাড়িতে অঙ্ক করবি অ্যান্সার আগেই দেখবি না, কোনো লাভ হবে না কিন্তু। তুই আগে নিজে চেষ্টা করবি, তারপরে না পারলে তুই ভাই অ্যান্সারের দিকে যেতে পারিস। তোকে কোশ্চেনে কি বলেছে, আচ্ছা আমি না ওই ফর্মুলা টর্মুলা সবসময় ইউজ করবো, এখানে তো ডিশের ফিশের ওয়েট বলেনি। আমি ভাই নর্মাল বেসিক কনসেপ্ট মনে রাখবো, মাস অফ সলিড বাই মাস অফ সলভেন্ট ইন্টু 100। আচ্ছা কীভাবে করি দেখ, 12 গ্রাম স্যাচুরেটেড সলিউশনের মধ্যে আমার 3 গ্রাম পড়ে আছে কে, সলিউটটা। তাহলে আমার সলিউশনের মাস হচ্ছে 12 গ্রাম, সলিউটের মাস হচ্ছে আমার 3 গ্রাম। তাহলে সলভেন্টের মাস কত, 9 গ্রাম। তাহলে 9 গ্রাম সলভেন্টে ছিল, 3 গ্রাম সলিউট, 100 গ্রাম সলভেন্টে কত হবে? তাই তো আমার ভাই বেসিক ফর্মুলা। 9 গ্রামে ছিল 3 গ্রাম, 100 গ্রামে কত হবে? তাহলে 9 ছিল 3, 100 হবে কত ভাই, 3/9 ইন্টু 100। তার মানে কত আসছে ভাই, 100/3 মানে 33 গ্রাম। ইউনিট আমার কিছু হলো, ইউনিট কি গ্রামে আছে তো? হ্যাঁ গ্রামে তো থাকবে, 33.33 আর কি, 33.33 গ্রাম, বুঝলি? 33.33 গ্রাম, ক্লিয়ার? আচ্ছা সলিবিলিটির আরও কটা নিউমেরিক্যালস বল। হ্যাঁ টেম্পারেচার আলাদা হলে তো ভাই সলিউশন আলাদা হবে না। টেম্পারেচার আলাদা হলে তো ভাই অ্যামাউন্ট অফ ডিজলভ সলিউট আলাদা আলাদা হবে। 20 ডিগ্রি, এই তো পাশে গ্রাফ আঁকা আছে, এই তো পটাশিয়াম ক্লোরাইড, তো পাশের গ্রাফে চলে যায়, পটাশিয়াম ক্লোরাইড আছে এখানে, হ্যাঁ পটাশিয়াম ক্লোরাইড আছে। 20 ডিগ্রি সেন্টিগ্রেডের সলিবিলিটির ভ্যালু যা দেখতে পাচ্ছিস 40 থেকে, তাই দেখতে পাচ্ছিস? তাই তো দেখতে পাচ্ছি না পাশের গ্রাফেই। তাহলে ওই জন্য আমার একটা পার্টিকুলার টেম্পারেচার দিয়ে দেবে, কারণ টেম্পারেচারের উপর তো সলিবিলিটি ডিপেন্ড করবে। টেম্পারেচার চেঞ্জ হলে সলিবিলিটি আমার চেঞ্জ হচ্ছে। তাহলে পরের দিনের ক্লাসের জন্য তোর হোমওয়ার্ক থাকবে, কি হোমওয়ার্ক থাকবে, সলিবিলিটি নিউমেরিক্যালস। নিউমেরিক্যালস এখান থেকে থাকবে কি, অনিতা প্রসাদের থেকে থাকবে। অনিতা প্রসাদের থেকে যদি আমি দেখবো কী কী নিউমেরিক্যালস আছে, তার উপর বেস করে আমি তোকে পাঠিয়ে দেবো, গ্রুপেই পাঠাবো আজকে বা কালকের মধ্যে, ঠিক আছে? তাহলে পরের দিনের ক্লাসে পরীক্ষার সিলেবাস থাকবে হচ্ছে তোর কি, ওয়াটার চ্যাপ্টার থাকবে, এইসব ডেফিনেশনগুলো থাকবে। আর হাইড্রোজেন আপাতত মনে হয় না পরের দিন থাকবে, থাকলে আমি বলে দেবো, গ্রুপেই বলে দেবো আজকে আমি। এরপরে তাহলে দেখ এই ছিল হচ্ছে তোর অফিসিয়াল সিলেবাস, এটা অফিসিয়াল সিলেবাস তো শেষ। নেক্সট ক্লাস থেকে এখানে স্টার্ট করবো হচ্ছে ভাই
অনিতা প্রসাদের বইটা থেকে আবার চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে স্টার্ট করবো কী কী এক্সট্রা আছে কিনা। সেম জিনিস থাকলে তো আর পড়াবো না, কিছু এক্সট্রা জিনিসপত্র আছে কিনা সেটা আমি স্টার্ট করবো নেক্সট উইক থেকে, অনিতা প্রসাদের বই থেকে। ঠিক আছে, কি করাবে? ভালো। তাহলে চল পরের দিনের পরীক্ষার সিলেবাস বলে দেবো গ্রুপে। পরের সপ্তাহ থেকে এখানে স্টার্ট করবো হচ্ছে অনিতা প্রসাদ ফলো করা, কারণ এই বই তো শেষ, অফিসিয়াল সিলেবাস শেষ। স্কুলে যেগুলো পড়াবে তুই নোট করবি, আমাকে বলবি, তাহলে আমি পড়াবো।